আপনাকে বাংলাদেশের উর্ফি জাবেদ বলে। এই বিষয়টা নিশ্চয়ই আপনিও শুনেছেন, কেমন লাগে? কেমন লাগবে? ও দেখেছে জীবন উর্ফি জাবেদকে, উর্ফি জাবেদই বলবে। তুমি কাজ পাবা, ডিরেক্টরদের সাথে প্রেম করবা, ডিরেক্টরকে বিয়ে করবা, বিয়ে করে 15 বছর সেই ডিরেক্টরের নায়িকা হবা। যতদিন প্রেম থাকবে, বিয়ে থাকবে, ততদিন তুমি নায়িকা। প্রেম বিয়ে শেষ, আর সেই ডিরেক্টরের 1 টাকা যে তোমাকে পাসিং শটেও ডাকবে না। তো ওটা তো আসলে অভিনেতা হিসেবে তাকে কাজে নেয় না, ওটা একটা আসলে ব্যক্তিগত কন্ট্রাক্ট। আচ্ছা আপু, নায়িকাদেরকে অনেকে প্লাস্টিক বলে কেন? আমি জানি না, মানে বলে কেউ। হ্যাঁ, এই যে একদম মুখে কথা বলবো রবীন্দ্রনাথ আর শেক্সপিয়ার, আর আচরণ করব হিরো আলমের। সব তো হিরো আলম দিয়ে ভরা। ফোনে সারাদিন করোটা কি আমাকে বলো তো? ফেসবুক টিপি। কেন ফেসবুক টিপে অশিক্ষিতের মতো সারাক্ষণ? তুমি এখানে একটা ব্যালেন্স ডায়েট। যদি অশিক্ষিত বলে থাকেন তাহলে এখনকার জেনারেশন সবাই অশিক্ষিত। এই বয়সে রুনা খান বা জয়া আহসান তাদের রাইট টাইম খোলার, এটা আপনাদেরকে আরেকটু লাইফ টাইম দেবে। কিন্তু পূজা, দিঘি এদের খোলা ঠিক হবে না। ইয়াং বয়সে খোলামেলা ড্রেস পরলে ক্যারিয়ারের ক্ষতি হয়ে যাবে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টেলিগ্রাফের স্পেশাল আয়োজনে। আজকে আমাদের স্পেশাল গেস্ট রুনা খান। ওনার সম্পর্কে কি আমি বাড়তি কিছু বলতে হবে? আমার মনে হয় না। আপনার চেহারা দেখলে সবাই জানে যে আপনি কি 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 বিষয়ে পারদর্শী। অভিনেত্রী, তার সাথে নৃত্যশিল্পী, আর কি কি আছে বলেন তো আপনার গুণ, হিডেন ট্যালেন্ট? না, নৃত্যশিল্পীটা আমাকে একেবারেই বলা যায় না। কেন? আপনি তো নাচ শিখেছেন, ছোটবেলা থেকেই শিখেছেন। হ্যাঁ, না ছোটবেলা থেকে শিখিনি। আমি আসলে যখন কলেজে পড়ি বদরুন্নেসায়, তখন নাচ শিখবার উদ্দেশ্য নিয়ে ভর্তি হয়েছিলাম বাফাতে, কিন্তু আমি কোর্সটা কমপ্লিট করিনি। তো তারপরে আর চর্চাও করিনি। আচ্ছা, তো আমাকে যদি নৃত্যশিল্পী বলা হয়, আমি নাচ শিখিনি, নাচের চর্চা করিনি, আমাকে কেন নৃত্যশিল্পী বলা হবে? তাহলে 20 বছর ধরে ওয়ার্দা, রিহাব, প্রেমা যারা সাধনা করছে 20 বা 25 বছর আরো বেশি সময় ধরে, তাদেরকে তো অসম্মান করা হয়। আচ্ছা, তাহলে আমি আপনাকে নৃত্যশিল্পী বললাম না, কিন্তু অভিনয়ের পাশাপাশি আপনার কি কি হিডেন ট্যালেন্ট আছে? কিচ্ছু নেই। আমি আসলে পেশাগতভাবে অভিনেতা এবং মডেল, আর তারপরের মানে এর বাইরে পর্দার ক্যামেরার সামনে আমি এর বাইরে আমি একটা খুবই সাধারণ মধ্যবিত্ত মানুষ। আচ্ছা, আজকে শোয়ের যে প্যাটার্নটা সেটা হচ্ছে আমরা স্কিন কেয়ার নিয়ে কথা বলবো। আপনার যত স্কিন কেয়ারের সিক্রেট আছে সবকিছু আজকে দর্শকরা জেনে যাবে। এর মাঝে মাঝে আমরা নাটক সিনেমা নিয়ে কথা বলবো, আমরা মিডিয়া জগৎ নিয়ে কথা বলবো, আপনার কাজ নিয়ে কথা বলবো, আর দর্শকরা আপনাকে নিয়ে কি ভাবে সেটা নিয়েও কথা বলবো। সো কখন যে কি হতে যাচ্ছে দর্শকরাও কিন্তু আন্দাজ করতে পারবে না। প্রথমেই জানতে চাই স্কিন কেয়ার নিয়ে। আপনি ঘুমানোর আগে ঠিক কি কি কাজ করেন? কারণ আমরা মনে করি যে আমরা যারা ওয়ার্কিং লেডি তারা কিন্তু সারাদিন আসলে সময়টা পায় না স্কিনের কেয়ারের জন্য। ঘুমানোর আগে একটা ময়শ্চারাইজার হলেও দিই। সো ঘুমানোর আগে কি কি করে রুনা খান? ঘুমানোর আগে আমি মুখটা পরিষ্কার করি, তারপর নারকেল তেল মেখে ঘুমাই। নারকেল তেল কেন? কারণ নারকেল তেল সবচাইতে ভালো ময়শ্চারাইজার, প্রাকৃতিক ময়শ্চারাইজারের মধ্যে সবচাইতে ভালো। আমার ত্বকের জন্য ভালো, আমি অভ্যস্ত এটাতে। আচ্ছা, আপনার ত্বকের টাইপটা কি? নর্মাল বোধহয়, নর্মাল। আচ্ছা, অনেক ধরনের দামি দামি ময়শ্চারাইজার ইউজ করে। আমি আপনার থেকে এক্সপেক্ট করেছিলাম যে আপনি কোনো একটা দামি ব্র্যান্ডের ময়শ্চারাইজারের কথা বলবেন যেটার অনেক দাম। আপনি নারকেল তেল বলবেন এটা কিন্তু এক্সপেক্ট করিনি। আমি শুধু ত্বক না, ত্বক এবং চুল। ধরো তুমি আমার মেকআপটা দেখতে পাচ্ছ, একদম একদম। এই মেকআপটুকু ও দেখেছে। আমি আসলে গাড়িতে উঠে মেকআপ নেই, মানে একটু পাউডার দিলাম, কাজল আমার খুব পছন্দের জিনিস, কাজল, একটু লিপস্টিক দিলাম, ব্লাশন, শেষ হয়ে গেল। আচ্ছা, আর এই মেকআপটুকু আমি বাড়ি গিয়ে তুলবো নারকেল তেল দিয়ে। নারকেল তেল দিয়ে তুলে একটু পানির ঝাপটা দিয়ে মুখটা ধুয়ে ফেলবো, রাতে ঘুমানোর আগে নারকেল তেল দিয়ে ঘুমিয়ে যাব। তার মানে বুঝতেই পারছেন রুনা খানের স্কিন কেয়ারের হিডেন যে একটা সিক্রেট আছে সেটা হচ্ছে নারকেল তেল। চুল থেকে পা পর্যন্ত সব জায়গায় কি নারকেল তেল? চুলে একটু অলস আছি তো আমি, অত মানে মুখের আমি রোজ ঘুমানোর আগে নারকেল তেল দেই, কিন্তু চুলের ব্যাপারে অত নিয়ম করে করতে পারি না। তবে আমি 7 দিন 10 দিন যেটাই হোক, মাসে অন্তত 2-3 বার চুলে নারকেল তেল মেখে ঘুমাই, আর সকালে শ্যাম্পু করি। বাহ, চমৎকার। আচ্ছা, ঘুমানোর আগে আমরা আরো কিছু কাজ করি, যেমন ব্রাশ করি। সো দাঁতের যত্নটাও তো খুব ইম্পর্টেন্ট। দাঁতটাকে আমরা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা অবশ্যই বুঝতে হবে। তো দাঁতের যত্নে আপনি কোন পেস্ট ইউজ করেন বা কি কি করেন? এখন বোধহয় বাসায়
কোলগেট ব্যবহার করে। ঘুমানোর আগে দাঁত মাজেন তো? হ্যাঁ হ্যাঁ, একদম মাস্ট। আমাদের পরিবারের 3 জন পরিবার, মানে এই এই চর্চাটা শুরু হয়েছে আমার মায়ের কাছ থেকে। হ্যাঁ, মানে ছোটবেলায় আমার ছোটবেলার পরিবারটা হচ্ছে বাবা, মা, আমি আর আমার ভাই, আমার একটা মাত্র ভাই। তো আমাদের 4 জনেরই দাঁত ঘুমানোর আগে দাঁত ব্রাশ। আর সেই একই চর্চা এখন আমার ধরো পরের পরিবার, মানে বিবাহিত জীবনে আমার মেয়ের বাবা, আমি রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ। বাহ বাহ বাহ, চমৎকার। তবে এই যে এখন যে প্রশ্নটা করবো সেটা আমার এইখানে নেই, আমি এটা বাইরে করছি, কারণ ক্যামেরার ওপারে কথা বলছিলাম। আমি আজকে খুবই খুশি। এটার একটা রিজন আছে, আপু মনে হয় জানে, যে আমি ছোটবেলা বলতে যখন স্কুলে ছিলাম তখন সুমনা, ইকরি, হালুম তাদেরকে দেখে বড় হয়েছে। তো আমার সেই ড্রিম ক্যারেক্টার যখন আমার সামনে বসে আছে তখন আমি সুপার এক্সাইটেড, কিছুটা ভয় পাচ্ছি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমার কিছু প্রশ্ন, যে আমরা তো বড় হয়ে গেছি এখন, হালুমের ভেতরে কে ছিল আমাকে বলেন। এই রহস্য কি ভেদ করা ঠিক হবে বলো? প্লিজ, আমি জানতে চাই, আমার খুব ভেতরে জানতে ইচ্ছে করছিল। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ইভেন্টেও কিন্তু মাঝে মাঝে হালুম যেত। এত বড় একটা মানুষ কিভাবে হয়? তোমাদের ইভেন্টে যে হালুম যেত সেই হালুম, আর আমরা শুটিং ফ্লোরে যে মানে টিভি স্ক্রিনে যে হালুমকে দেখতে পাওয়া যায় সেই হালুম এক হালুম না। এগুলো আসলে শুটিংয়ের কৌশলগত ব্যাপার থাকে, তুমি জানো। সিসিমপুরে হালুমের ভেতর কে ছিল না, আমরা পর্দায় যেটা দেখতে পাও সেটাতে আসলে হালুমের ভেতর 2 জন থাকে। একটা চরিত্র, হ্যাঁ, 2 জন মানুষ, 2 জন পাপেটিয়ার প্লে করে। এবং আমরা যখন প্রথম সিসিমপুর শুরু করলাম তখন হালুম চরিত্রে কাজ করতেন ওমর আয়াজ অনি আর হাবিব মাসুদ। ওমর আয়াজ অনি এখন দেশের বাইরে থাকেন, তিনি পরে অভিনয় করেছেন, তিনি থিয়েটার করতেন, তিনি এখন দেশের বাইরে থাকেন। আর হাবিব মাসুদ এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্য তত্ত্বের শিক্ষক হিসেবে কাজ করছেন। বাহ, চমৎকার। কিন্তু আমাকে একটু বলবেন, মানে একজন একজনের উপরে উঠে থাকতো না? হ্যাঁ, হালুম তো তুমি দেখেছো। এই হচ্ছে হালুমের মাথা, ঠিক আছে? এই হচ্ছে হালুমের ডান হাত। একটা মানুষ হালুমের মাথা আর হালুমের ডান হাত প্লে করছে, আরেকটা মানুষ হালুমের বা হাত আর হালুমের লেজ প্লে করছে। ওই হালুমের কাভারের ভেতরে 2 জন মানুষ। আমি সবসময় এটা বলি যে আমরা আসলে যেই কাজটা করি অভিনয়, মানে আমি শুধু সিসিমপুরের কথা বলবো না, যে কোনো চলচ্চিত্র বিজ্ঞাপন, আমাদের কাজটা কিন্তু খুব কষ্টসাধ্য। বাইরে থেকে যখন আমরা পর্দায় দেখি, সাধারণ দর্শকরা যারা জীবনে শুটিং দেখেননি তারা কল্পনাও করতে পারবেন না যে এটা এত কষ্টসাধ্য একটা কাজ। এবং যখন শুটিং হয় তখন সব শুধু লাইট জ্বলে। ধরো নর্মাল টেম্পারেচার যখন দেশে 35, তখন আমরা 45 ডিগ্রি টেম্পারেচারে কাজ করছি, ফ্যান বন্ধ, এসির তো প্রশ্নই আসে না। আমার যখন দেখতাম তখন আমার মনে হতো যে আচ্ছা, ওনারা তো মনে হতো টেলিভিশনের ভেতরেই থাকে, আর সুমনা কখনো বাসায় যায় না, সুমনার পরিবার ওটাই। তো আমি একটু জানতে চাচ্ছি সেই সময়কার কোনো মজার ঘটনা আছে কিনা, মানে আসলে কি আপনারা ওখানে দিন রাত থাকতেন? মানে এত মজার ঘটনা, আমি ধরো আমি সিসিমপুর মানে আমার অডিশন হয়েছিল 2004-এর মাঝামাঝি। ওটাই তো আপনার ফার্স্ট কাজ সিসিমপুর। আমি বলি যে আমার প্রথম পেশাগত, আমি অভিনয়টাকেই পেশা হিসেবে নেব, সেই সিদ্ধান্তটা আসলে আমি সিসিমপুর কাজ শুরু করবার পরই নিতে পেরেছি, বা সিসিমপুরের সাথে যুক্ত হবার পরই নিতে পেরেছি। তো হ্যাঁ, সিসিমপুরই আমার পেশাগত অভিনয় জীবনের শুরু। তার আগে অল্প কিছু একক নাটক, ধারাবাহিক নাটকে কাজ করেছি, এরকম। আচ্ছা, রুনা খান ফুটপাত থেকে কি কি কেনে? যা ভালো লাগে সব কিনি। জামা কাপড় এখন একটু কম কেনা হয়, তবে আমার যে আমি ইডেনের কথা বলছিলাম না, আমার ইডেনে কিন্তু একটা মানে নাম করা মার্কেটই আছে, ফুটপাতের মার্কেট না, সবাইকে সেখান থেকে আমার 10 টাকায় লিপস্টিক পাওয়া যায়, আমি জানি। ধরো আমি ইন্টারমিডিয়েট পড়েছি বদরুন্নেসাতে, বকশীবাজার। তারপর আমার অনার্স মাস্টার্স হচ্ছে ইডেন কলেজে। তো আমার পুরো স্টুডেন্ট জীবনটাই কেটেছে ওই বকশীবাজার, লালবাগ, আজিমপুর, ইডেন, নিউ মার্কেট, গাউসিয়া থেকে। তো আমরা যারা ইডেনে, আমি যেহেতু ঢাকার বাইরে থেকে এসেছি, আমি হলে থেকেছি, হলে আমরা যারা থাকতাম বন্ধুরা বা আমার বাংলা ডিপার্টমেন্টের বন্ধুরা, আমরা আমাদের গেটের সামনেই টিপ,
পাঞ্চ ক্লিপ এরকম জিনিসপত্র থাকতো। আর নিউ মার্কেট গাউসিয়ার এখন ওটা ভেঙে ফেলেছে। একটা ফুট ওভার ব্রিজ ছিল না, আমি জানি না তুমি, একটা ফুট ওভার ব্রিজ ছিল এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য। ওটার নিচে ব্যাগ, জুতা তখন 50 টাকা 100 টাকা করে দাম ছিল। এখন ব্যাগের দাম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন মানে রুনা খান হয়ে যাওয়ার পর হ্যাঁ। এখন কি ফুটপাত থেকে কিছু কেনা হয়? হ্যাঁ। গাড়ি থামে কি কেন? ওই তো যা পছন্দ হয় কিনি। জামা কাপড় না? জামা কাপড়ও কেনা হয়, জামা কাপড়ও কেনা হয়। আপনি যখন নামেন মানে সবাই জড়ো হয়ে যায় না যে? না না গাড়ি টাড়ি জ্যাম লেগে যায় না? না না, ধর এসব কি বলেন, মানুষ সেলফি তুলতে আসে না দৌড়ে? রুনা খান নাকি যেখানেই যায় উত্তাপ ছড়ায়, তাহলে সেখানে কেন উত্তাপ ছড়াতে পারছে না? কে বলে এগুলো? এগুলো হচ্ছে একটা ইয়ে কথা, মানে গুজব। হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো জাস্ট বলার জন্য বলা। পত্রিকালরা ওদের কাটতি বাড়ানোর জন্য লেখে, ইউটিউবাররা ওদের ভিউ বাড়ানোর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আমাকে বলেন সাংবাদিকের কোন প্রশ্ন আপনাকে সবচেয়ে বিরক্ত করে তোলে? কোন প্রশ্ন আমাকে বিরক্ত করে? এই যে এখন কিন্তু বলছেন না। তো একই প্রশ্নের উত্তর বারবার দিতে আমি বিরক্ত হই, যে জন্য আমি একটু সাংবাদিক এড়িয়ে মানে একটু কম। আচ্ছা আপু, নায়িকাদেরকে অনেকে প্লাস্টিক বলে কেন? আমি জানি না, মানে বলে কেউ? হ্যাঁ, এই যে একদম বলে, যারা মানুষ আছে তারাই বলে। অনেকেই বলে যে তারা হচ্ছে বিভিন্ন অ্যাস্থেটিক সার্জারি করে, কৃত্রিমভাবে ওজন কমায় বিভিন্ন ধরনের, যে ভিএলসিসি বা অন্যান্য মাধ্যমে। এই কারণে তাদেরকে অনেক সময় প্লাস্টিক বলে, বা এমন মেকআপ করে যে তাদের আসল যে চেহারা সেটাই ভিন্ন ধরনের হয়ে যায়। আমার গায়ের রংটা তো বাদামি। আমি মানে বাদামি বলতে আসলে আমাকে বলা যেতে পারে কালো মেয়ে, শ্যামলা মেয়ে। হ্যাঁ, তো আমার যে রং, আমি যখন মেকআপ করি আমার চাওয়া হচ্ছে আমার রংটা যাতে বোঝা যায়, আমার চেহারা যা, আমার চোখ যা, আমার নাক যা, আমার চেহারাটা যাতে থাকে। তো যে মানুষটা মেকআপ করবার সময় নিজের চেহারাটা ঠিক রাখাতে বিশ্বাসী, সেই মানুষটা আসলে আর্টিফিশিয়াল কসমেটিক সার্জারি করবে, ভিএলসিসি করবে, মুশকিল। কিন্তু এগুলো বললে যে বিক্রি হবে, লিখলে বিক্রি হবে, নিজের একটু পরিচিতি পাবে, চলবে, এগুলো কিছু করার নেই। একটু পরিচিত মুখ, তারকা শব্দটা আমি বলি না, বলতে আমি একটু মানে আমি স্বচ্ছন্দ বোধ করি না। আমি বলি যে আমি পরিচিত মুখ। তো যারা পরিচিত মুখ তাদেরকে নিয়ে হাজারো কথা লোকে বলে ভেবে আরাম পায়। তার মানে বুঝতেই পারছি রুনা খানকে নিয়ে যে কোনো কিছু বললেই লিখলেই ভাইরাল হওয়া যায়। হ্যাঁ, অনেক পরিচিত মুখকে নিয়ে হওয়া যায়, তাদের মধ্যে আমিও একজন। আপনিও একজন। আচ্ছা, অনেকে বলে রুনা খান আগেই ভালো ছিল। আসলে কি রুনা খানকে আগেই ভালো ছিল? আগে কি ছিল? মানে এই যে ওজন কমিয়ে, আগে যখন ওজনটা একটু বেশি ছিল তখনই নাকি সুন্দর লাগতো। হ্যাঁ, সেটা তো যে কারো লাগতেই পারে। আপনার কাছে কোনটা লাগে? আমার কাছে আমাকে ভালো লাগে। আমি যখন যেমন যা, আমার কাছে না শুধু আমার কাছে, আমার পরিবারের সবার কাছে আমাকে ভালো লাগে। তাতে আমার ওজন বাড়লো না ওজন কমলো সেটা ডাজন্ট ম্যাটার। ওজন কমালে অনেকে বলে যে চেহারার লাবণ্যতা হারিয়ে যায়, এটা কি সত্যি? হ্যাঁ। তাহলে অনেকে আবার বলে যে চামড়া নাকি একটু ঝুলেও যায়। তো এই ব্যাপারগুলো কিভাবে তাহলে মেইনটেইন করছেন? আপনাকে তো ওরকম ভাবে আমি দেখছি না কিছু। তুমি আমার স্কিন আরো ভালো ছিল। ওজনটা হয় কি আসলে, ওজন তো শরীরে ফ্যাট সেল, মানে স্কিনের নিচে ফ্যাট, ঠিক আছে? যখন তোমার ওজন কমবে তখন ওই ফ্যাট সেলগুলো মানে কমতে থাকবে, লুজ করবে। তো খুব স্বাভাবিকভাবেই তোমার স্কিনের নিচে যখন এই লেভেলের ফ্যাটের লেয়ার থাকবে তখন স্কিনটা যেমন গ্লো করবে, টান টান করবে থাকবে। সেটা যখন ওই ফ্যাটের লেয়ারটা থাকবে না তখন কমে যাবে। তবে যেহেতু যে তুমি বললে তুমি দেখতে পাচ্ছ না, আমার ওজন কমবার প্রসেসটা হচ্ছে একমাত্র আমার না, পৃথিবীর যে কোনো মানুষ স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে চাইলে একটা মাত্র উপায়। প্রথম উপায় হচ্ছে মাথা ঠিক করা, ধৈর্যের সাথে মাথাটা ঠিক রাখা। দ্বিতীয় উপায় হচ্ছে তাকে 80% স্বাস্থ্যকর খাবারের দিকে মন দিতে হবে, আর 20% শরীর চর্চা। অনেকে আছে খাবারটাকে ঠিক করতে গেলে নিউট্রিশনটা হারিয়ে ফেলে, তারা ওইটাকে আবার ব্যালেন্স করতে পারে না। কি বলো তোমরা এখন এসব? তাহলে ফোনে সারাদিন করোটা কি আমাকে বলো তো? ফেসবুক টিপি। কেন ফেসবুক টিপে অশিক্ষিতের মতো সারাক্ষণ? তুমি এখানে একটা ব্যালেন্স ডায়েট। যদি অশিক্ষিত বলে থাকেন তাহলে এখনকার জেনারেশন সবাই অশিক্ষিত। আমরা যখন যেখানে প্রয়োজন সেখানে নেমে যাই। না, যখন যেখানে প্রয়োজন। তুমি ব্যালেন্স ডায়েট কাকে বলে? তুমি সারাক্ষণ ফোনে হাতে রেখে যদি সেটা না জানো
তাহলে তো তোমার আর যে লোকটা লেখাপড়া জানে না সেই লোকটার মধ্যে কোনো পার্থক্য নেই। এগুলো তোমরা মানে ক্লাস 5-6 এ পড়ছো, তোমরা জানো না কেন? আমি জানি তো। তো তাহলে তারপরও রুনা খান কি ব্যতিক্রম কিছু করে কিনা সবার তো জানার আগ্রহ। পৃথিবীতে ব্যতিক্রম বলে কিছু নাই, যা আদর্শ তা পৃথিবীর সবার জন্য আদর্শ, একই জিনিস। আচ্ছা, এখন আপনার খাবারের চার্টে তাহলে কি কি আছে? ওই যা বললাম এই। আচ্ছা, সবকিছু ব্যালেন্স ডায়েট আপনারা করে রাখেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কি কখনো ওজনের জন্য বুলি শিকার হয়েছিলেন যখন ওজনটা বেশি ছিল? আমি অবশ্যই এটা আমি না, আমি আসলে মনে করি আমাদের সোসাইটিটাই এমন, প্রতিটা মেয়ে প্রতিটা ছেলে জীবনের কোনো না কোনো সময় পরিবার, আশেপাশে স্কুল কলেজ বন্ধু বান্ধব কর্মক্ষেত্রে বুলি শিকার হয়। এটা আমি না, সবারই হয়। আমার অতিরিক্ত ওজন যখন ছিল, আমার আসলে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। 5 ফুট 6 ইঞ্চিতে একটা মানুষের আদর্শ ওজন থাকা উচিত 60 থেকে 65 কিলো। এখন আপনার কত? এখন 65। 65। হ্যাঁ। তো কি ধরনের বুলি আসতো বা কার পক্ষ থেকে আসতো, কাদের পক্ষ থেকে? কাদের সেই সংখ্যা তো বলা মুশকিল রে বাবু। অনেক, মানে অনেক বলতে হচ্ছে সকলের, আমার সহকর্মীদের, বন্ধু বান্ধবদের, পরিবারের কাছের দূরের আত্মীয় স্বজনদের, মানে এরকম কিরকম যা সবাইকে যেটা বলে, অতিরিক্ত ওজনের ছেলে মেয়েদেরকে যেটা বলে হাতি, পর্বত, হ্যাঁ, খেলেও কোন গুদামের চাল খায়, না খেলেও এরকম সবার যেমন আমার তো মানে একদম কোনো ভিন্ন কিছু না। আমি অন্য গ্রহের প্রাণী না তো, আমি এই দেশে জন্মানো, এই দেশে বড় হওয়া, এই শহরে, অন্য সবার যা হয় আমারও তাই হয়। আবার যখন ওজন কমেছে তারপরে যক্ষ্মা রোগী, ডায়াবেটিক্স রোগী দেখলে বমি আসে আমার সহকর্মীরাই। সো আপনার সহকর্মীরাই আমাদের আমরা খুব একটা বলি না যে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অভিনেত্রীদের কমেন্ট সেকশনে যে সাধারণ মানুষরা বুলি করে বা নেতিবাচক মন্তব্য করে, সেই নেতিবাচক মন্তব্যের চাইতে আরো অনেক বেশি বীভৎস তোমার মানে আমাদের সহকর্মীদের ইনবক্স মন্তব্য। আপনাকে ব্যক্তিগতভাবে পাঠায় নাকি মানুষকে পাঠায়? একটা মজার কথা বলি, আমার থেকে বছর দশেকের বড় এক সহকর্মী গ্রুপ আছে। সেই সহকর্মী গ্রুপের সবাই সুশীল, কেউ অভিনয়ের সাথে রাজনীতিবিদ, অভিনয়ের সাথে শিক্ষক। তো তাদের একটা ওই যে দুপুরে ভাত খেয়ে পানের বাটা নিয়ে বসলাম, চল একটু সবাই মিলে কুটনামি করি, এরকম ইনবক্স গ্রুপ আছে মেসেঞ্জারে। তো সেই সহকর্মী আপাদের একজন আবার আমাকে সেই গ্রুপে অ্যাড করেছে। আমি এক বেলা রেখেছে সেখানে, শুধু আমি না, জয় আপাকে নিয়ে, বাঁধনকে নিয়ে, তানজিকাকে নিয়ে, ছবি আপাকে নিয়ে। কি ধরনের বুলি করেছে? এই বাদ দাও, থাক। মানে আমি খুব অবাক হচ্ছি যে যা বললাম তাই এরকম। আচ্ছা, এই ফেসবুক গ্রুপগুলো কি সেই ধরনের ফেসবুক গ্রুপ যে আলো আসবে এই ধরনের ফেসবুক? আলো আসবেই তো আমার দেখা পৃথিবীর সবচেয়ে ভালো গ্রুপ। এর চাইতে কি বলবো, ভদ্র ভাষায় আমি কোনো ইনবক্স গ্রুপের কথা থেকে, এর থেকেও বাজে ভাষা আছে? নেক্সট। আমি আসলে খুব অবাক হচ্ছি। আচ্ছা, যাই হোক, আপনার নতুন না, আমার সেই সহকর্মীরা, এখানকারই সহকর্মী, নাটক, অভিনয়, এবং কোনো না কোনো এপিসোডে তুমি হয়তো বা তাদের ইন্টারভিউ নেবে, তারা এসে কথা বলবেন। আমাদের সহকর্মী তারা, বারবারই বলছি যে আমার থেকে ধরো বছর 8-10 বড়। তার মানে কাজের, মানে আপনাদেরকে ফ্রেমে যেভাবে দেখি ফ্রেমের বাইরে ঠিক উল্টো? ফ্রেমের বাইরে ডিপেন্ড করে, ইতিবাচক নেতিবাচক। এই কারণে কি মিডিয়াতে কখনো ফ্রেন্ডশিপ হয় না? মিডিয়াতে এটা তো আমার কাজের ক্ষেত্রে, তো বন্ধুত্ব করার ক্ষেত্র না। কাজের ক্ষেত্রে কলিগ হয়, বন্ধু হয় না। আমি তোমাকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে, এটা তুমি খুব পাবে। জয় আপার ছবির নিচে সবচাইতে বেশি পাবলিকের নেতিবাচক মন্তব্য যা পাবা, তার মধ্যে আমি তোমাকে 3টা বলি। যে এই বয়সেও, এত বয়স হয়ে গেছে, বিয়ে হইল না, বুড়ো বয়সে ভীমরতি, সংসার হইল না, যত যাই হোক, দেশে যাই করেছে, বিদেশে যাই করেছে, সংসারটা তো আর করতে পারেনি, বিয়েটা তো আর করতে পারেনি, বাচ্চাটা তো আর হলো না। মানে এই হচ্ছে নেতিবাচক পাবলিকের মন্তব্য, ঠিক আছে? আর বাঁধনের ক্ষেত্রেও একই কথা, 40 বছর হয়ে গেছে, সংসার তো করতে পারলো না,
2টা বিয়ে করেছে, সংসার তো করতে পারলো না। ঠিক আছে, আমাকে নিয়ে সবচাইতে বড় জ্বালা হচ্ছে আমার বিয়েও ভাঙে না, স্বামীও আমাকে মাথায় তুলে রাখে। শুধু স্বামী না, স্বামী, শ্বশুরবাড়ির দেবর, ননদ, ননাস যা আছে রাজরানী বানিয়ে রাখে। তাও আবার কোন বাড়িতে যে আমার বিয়ে হয়েছে সেটা যদি ঠিক আছে, কোন বাড়িতে? সংসারও থাকবে, সন্তানও থাকবে, কাজও থাকবে। তুমি ডিরেক্টরদের সাথে প্রেম এবং পরকিয়া করেও কাজ পাবা না। তুমি মানে এদেশে তো ম্যাক্সিমাম ডিরেক্টরদের আপনার প্রেমের গুঞ্জনও পাচ্ছে না তারা। প্রেমের কোনো গুঞ্জনও বানাতে পারছে না। কেন আমাকে সহ্য হবে বলো তো? তুমি জীবনে প্রথম কাজ করবা সিসিমপুরের জন্য এখন পর্যন্ত একটা প্রজন্ম তোমাকে চেনে। তোমার 100 কেজি ওজন হয়েছে, খুব খুশি, 100 কেজি ওজন হয়েছে। 100 কেজি ওজন নিয়ে সিনেমা করলা, জীবনে প্রথম একই দিনে 2 সিনেমা মুক্তি পেয়েছে। একটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইলা, একটার জন্য মেরিল প্রথম আলো পাইলা। 100 কেজি ওজন নিয়ে সিনেমা করলেও তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাও, মেরিল প্রথম আলো পাও। তারপরে বছরে একটা কাজ করলেও সেটা ডেইলি স্টারের নমিনেশন পাবে, চরকির নমিনেশন পাবে। শুকায়া তুমি ছবি তুললেও সেইগুলা বাংলাদেশের সবচাইতে গ্ল্যামারাস ছবিতে পরিণত হবে। কেন তোমাকে সহ্য হবে বলো তো? আমাকে সহ্য হওয়ার কোনো কারণ নাই তো। তোমার সংসারও হবে, তোমার সন্তানও হবে, তুমি বাড়িতেও রাজরানী হয়ে থাকবা, তোমার ক্যারিয়ারেও তুমি বছরে একটা কাজ করবা, সেই একটা কাজই সেই বছরের বেস্ট 5টা কাজের মধ্যে একটাতে পরিণত হবে। কেন আমাকে সহ্য হবে বলো তো? তুমি প্লাস্টিক সার্জারি করবা না, তুমি ভিএলসিসি করবা না, যা যা আমরা করি সবাই, আমরা তো সবাই চাই যে আমি যেমন তুমি তেমন হবা। তুমি কাজ পাবা, ডিরেক্টরদের সাথে প্রেম করবা, ডিরেক্টরকে বিয়ে করবা, বিয়ে করে 15 বছর সেই ডিরেক্টরের নায়িকা হবা। যতদিন প্রেম থাকবে, বিয়ে থাকবে, ততদিন তুমি নায়িকা। প্রেম বিয়ে শেষ, আর সেই ডিরেক্টরের একটা কাজে তোমাকে পাসিং শটেও ডাকবে না। তো ওটা তো আসলে অভিনেতা হিসেবে তাকে কাজে নেয় না, ওটা একটা আসলে ব্যক্তিগত কন্ট্রাক্ট। সেটা কি মানে টিকে থাকা যায়? এভাবেই তো টিকে আছে। কতদিন সেটা, মানে এই যে বলছেন প্রেমটা যদি ওই ডিরেক্টরের কাজ যতদিন প্রেম থাকবে ততদিন, যতদিন বিয়ে থাকবে ততদিন। তারপরে যে আমি বলছি তো, তুমি আমাকে একটা প্রমাণ দেখাতে পারবা যে যারা ডিরেক্টরদের প্রেমিকা এবং স্ত্রী হয়ে যতদিন বিয়ে এবং প্রেম টিকে ততদিন 15 বছরের সকল কিছুর নায়িকা সে। যখনই প্রেম এবং বিয়ে ভাঙলো, 15 বছর, 5 বছর, 1 বছর, 2 বছর, যে কয় বছর, সে যখন ভাঙলো প্রেমটা বা বিয়েটা, তারপরে আর একটা পাসিং শটে, সেই ডিরেক্টর একটা পাসিং শটেও তুমি সেই অভিনেত্রীকে দেখতে পাবা না। তুমি দেখতে হবে তো। লজিক, পৃথিবীতে যুক্তি আর ব্যাখ্যার বাইরে কিছু নেই। তো এই পুরা গ্রুপের এদের মধ্যে সবাই যে এক মানসিকতার মানুষ হবে তা তো না। প্রচুর ইতিবাচক মানুষ যেমন আছে, প্রচুর নেতিবাচক মানুষ আছে। এই যে 2005 থেকে এই অবধি কখনো কোনো ডিরেক্টর বা পরিচালকের সাথে কি কফি ডেটেও আপনাকে আহ্বান জানায়নি, বা এরকম কোনো স্বজন প্রীতি জনিত ঘটনাও কখনো ঘটেনি? স্বজন প্রীতিজনিত ঘটনা মানে কি? মানে কেউ আপনাকে প্রস্তাব দেয়া যে ঠিক আছে তোমাকে একটা বড় প্রজেক্ট দিচ্ছি, আপনি তো এমনিতেই ডেফিনেটলি খুব বড় বড় প্রজেক্টে কাজ করছেন, কিন্তু পাশাপাশি কোনো অফার কি দেয়া হয়েছে? যা অফার যারা দেয় সে আপাতত নিয়ে নিয়েছে, অফারগুলি যারা নিয়ে নিয়েছে তারা তো ওই যে কাজ করছে ওভাবে। আমাকে অফার নিয়ে কাজ করতে হয়নি। তার মানে আপনি এই যে এত বছর কাজ করছেন, একটা অভিনেত্রীর টিকে থাকতে হলে এই সম্পর্কগুলো বা স্বজনপ্রীতিগুলো অ্যাভয়েড করতে হবে? অভিনেত্রীর এগুলো আমার কাছে মানহীন চর্চা। আমি খুবই পরিষ্কার এবং স্পষ্টভাবে বলি, এগুলো হচ্ছে আমি আসলে যেটা বিশ্বাস করি, সার্জারি তাকে করতে হবে যে নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাসী না। প্রেম এবং পরকিয়া করে ডিরেক্টরদের সাথে চরিত্র তাদেরকে পেতে হবে যারা নিজের অভিনয় নিয়ে আত্মবিশ্বাসী না। সে তুমি যেই হও না কেন, সে তুমি 20 বছর বয়সে করলেও যা, 60 বছর বয়সে গিয়ে করলেও তাই। সে তুমি নতুন অবস্থায় করলেও যা, সর্বোচ্চ জনপ্রিয় থেকে অবস্থায় করলেও তাই। মুখে কথা বলবো রবীন্দ্রনাথ আর শেক্সপিয়ার, আর আচরণ করব হিরো আলমের। সব তো হিরো আলম দিয়ে ভরা। আচ্ছা, সেটাই আসলে রুচির দুর্ভিক্ষ বলতে আমরা যেটা বুঝি হিরো আলমকে দিয়ে তো আসলে না না, হিরো আলম রুচির দুর্ভিক্ষ না। হিরো আলমের তো দর্শক আছে, মুখে বড় বড় কথা বলে যারা সঠতার চর্চা করে। ওর চাইতে হিরো আলম তার নিজের যোগ্যতায় তৈরি হওয়া মানুষ। হিরো আলমকে তুমি আমি তৈরি করিনি। তার মানে যোগ্যতাহীনরা কি স্বজনপ্রীতি বা ভালোবাসা এই পরকীয়া এগুলোর মাধ্যমে যোগ্যতাহীনরা উঠে আসছে? বড় বড় নাম সঠতা। এই দেশের বেশিরভাগ অশিক্ষিত মানুষ ধর্মান্ধ,
ধর্মান্ধ। আর বেশিরভাগ শিক্ষিত মানুষ শর্ট। শিক্ষার সাথে যখন শটতা যুক্ত হয় তার কম্বিনেশনটা খুব কুৎসিত। আচ্ছা, আপনি বেশ প্রশংসিত হয়েছেন আপনার কাজের জন্য, রাষ্ট্রীয় সম্মাননাও পেয়েছেন, অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। তবে আপনার খোলামেলা যে পোশাক বা উত্তাপ ছড়ানো যে পোশাক, এটা নিয়ে অনেক আলোচনা। এটার কারণে অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, বিভিন্ন কারণেই ভাইরাল আসেন, এটা ওয়ান অফ দেম। তো আপনি তো অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যক্তিত্ববান চরিত্র অভিনয় করেছেন, হঠাৎ করে এই বয়সে এসে, সবার প্রশ্ন এটা যে এই বয়সে এসে কেন খোলামেলা পোশাক বা উত্তাপ ছড়াচ্ছেন কেন? সবার প্রশ্ন, তুমি তোমার প্রশ্ন করো, তুমি কি জানতে চাও? আমারও প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আসলে আগে জানতে হবে। আমাদের আমি প্রথমে বলে নেই আমারটা, কোনটা বললে আগে মিলে। আচ্ছা প্রথমে বলি আমারটা। আমি ওই যে 2005-এ কাজ শুরু করেছি, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার কাজের ক্ষেত্র হচ্ছে অভিনয় এবং মডেলিং। ওকে, ঠিক আছে। এবং 2005-এর পরে তখন সাপ্তাহিক 2000 এবং আনন্দধারা নামে দুটো পাক্ষিক ছিল, যেটা স্কাটানে ছিল। তো সেটার ঈদের সময়, রোজার ঈদ এবং কোরবানির ঈদে, ওই সাপ্তাহিক 2000-এর ম্যাগাজিনের পুরাটা থাকতো হচ্ছে শুধু ঈদের দেশি ডিজাইনারদের মডেল হয়ে শ্যুট করা। এবং সেই সময় আমরা মডেল হিসেবে কাজ করতাম, আমরা যারা নতুন কাজ শুরু করেছিলাম। আমি, তিন্নি, জেনি ছিল, তারপর ফারারুমা, দিহান আপু, হ্যাঁ, এটা 5-6, ছেলেদের মধ্যে অপূর্ব, নিশো, স্বাগতা। হ্যাঁ, তুমি যদি 2005, 6, 7, 8-এর সাপ্তাহিক মানে আনন্দধারা সাপ্তাহিক 2000-এর ঈদের ক্যাটালগ দেখো দেখবে আমাদের ছবি দিয়ে ভরা, শুরু থেকে শেষ পর্যন্ত। তা বুঝলাম, কিন্তু ওই 10 বছর আগে বা 5 বছর আগে কি সেই সময়টা কি আপনি এরকম খোলামেলা পোশাক পরতেন কিনা? শেষ করতে দাও একটু, বলছি। তো তখন যে ডিজাইনাররা যে ডিজাইন করা পোশাক পাঠাতেন, আমরা সেই পোশাকে শ্যুট করতাম। শাড়ি হলে শাড়ি, কামিজ হলে কামিজ। তারপরে ধরো আমার বিয়ে, বাচ্চা, সেই সময় যেটা হয়েছে যে আমার ওজন বেড়ে যাওয়াতে মডেল হিসেবে আমার সাথে আসলে কেউ কাজ করতে আগ্রহ প্রকাশ করেননি। ঠিক আছে, আমার ওজন কমবার আগেই আসলে আমার সাথে যোগাযোগ করেছেন প্রথম আফরোজা আপু। আমার ক্যারিয়ারে নারীদের অনেক অবদান, অনেক। ওই শুরুতে বলছিলাম সারা জাকের, আর এইখানে আফরোজা, রেডের আফরোজা পারভিন, তিনি আমাদের মিমের বিয়েতে বসে আমার সাথে কথা বলেন যে আমি তোকে নিয়ে একটা শ্যুট করব এবং টিঙ্কু ভাই ডিজাইন করবে, শাহরুখ আমিনের ডিজাইন করা কাপড়ে শ্যুট। তারপরে তুমি গত 2 বছরে যতগুলো শ্যুট দেখতে পেয়েছো, প্রতিটাই আমাদের ধরো মেহেরের কাপড়, মেহেরের ডিজাইনার সামিনা সারা, সানায়া কুটুরের কাপড়, সানায়ার কুটুরের ডিজাইনার সানায়া চৌধুরী, স্ট্রাইডের কাপড়, স্ট্রাইডের ডিজাইনার তাসমিত আফিয়াত আর্নি। তো এই যে খোলামেলা কাপড়গুলো বলছো, এর সাথে পাশাপাশি অনেক দেশি শাড়ি, জামদানি, যেমন ফ্রেন্ডশিপ কালার্স বা শাহরুখ আমিনের দেশি শাড়ি পরছি, জামদানি পরছি। এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের দেশীয় ডিজাইনারদের ডিজাইন করা পোশাক। বিষয়টা এরকম না যে আমার শখ মতো আমি এই করলাম ওই করলাম, নিজের বাড়িতে ছবি তুলে পোস্ট করলাম। পেশাগত। এবং এই যে কয়জন ডিজাইনারের নাম আমি বললাম, এই প্রত্যেকটা ডিজাইনারের মডেল হয়ে আমাদের মিম, মেহজাবিন, ফারিন, এরা প্রত্যেকে কাজ করছে। হ্যাঁ, এগুলো কোনো ব্যক্তিগত শখ, এটা পেশাগত কাজ, নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2, এবার আমি যাই যে কেন অবাক লাগছে। আমাদের দেশের অভিনেত্রীরা আসলে 20 বছর বয়সে স্লিভলেস পরবে, সি থ্রু কাপড় পরবে, স্কিন শো করবে, ওয়েস্টার্ন কাপড় পরবে। একেবারে সিনেমার শুরু থেকে, নাটকের শুরু থেকে সকলেই, শাবানা আপা, ববিতা আপা, কবরী আপা, প্রত্যেকে স্লিভলেস পরেছেন, অফ শোল্ডার পরেছেন, ওয়েস্টার্ন কাপড় পরেছেন। আমাদের নাটকের সুবর্ণা আপা স্লিভলেস কাপড় পরেছেন, ওয়েস্টার্ন কাপড় পরেছেন। এগুলো তারা 20 থেকে 25-30 পর্যন্ত করবেন। তারপর আসলে অনেকেই, সবাই না, কেউ কেউ দর্শক পছন্দ করবে লম্বা হাতা কাপড় পরলে, তো তারা চলে গেলেন আমরা সারা জীবন লম্বা হাতা কাপড় পরবো, আর দর্শকরা যেমন চরিত্র পছন্দ করবে শুধু ওই রকম চরিত্র করব। তো বাংলাদেশের সব মেয়ে কি লম্বা হাতা কাপড় পরে থাকে? তুমি রাস্তাঘাটে ওয়েস্টার্ন কাপড় পরা মেয়ে দেখো না, ওয়েস্টার্ন ডিজাইনার দেখো না? তো আচ্ছা, তাহলে আপনি সবাইকে পছন্দ না করিয়ে সেই ট্রেন্ড থেকে বের হয়ে আপনি আমি তো অভিনেতা, আমি তো মডেল, আমি আমার পছন্দ মতো কাজ করব। তুমি দর্শক হিসেবে
আমার কাজ পছন্দ করতে পারো, আমার কাজ পছন্দ না হলে লম্বা হাতা কাপড় পরে যে আপারা কাজ করছেন তাদের কাজ দেখো, আছে তো, সবই আছে। না, অনেকের প্রশ্ন যে এই বয়সটাকেই কেন বেছে নিলেন, কোনো কেন? বয়স বেছে নেই তো, আমার কাছে যে কাজের প্রস্তাব এসেছে আমি করেছি। আচ্ছা আচ্ছা, তো এই ব্যাপারে আপনার অনুপ্রেরণা কে ছিল? কেউ না। তো আমি এখন একটু জানার আগ্রহ আছে, আমি জানি না আপনি কিভাবে নেবেন, সেটা হচ্ছে যদি কাজের প্রস্তাব আসে তাহলে যে কোনো ধরনের ড্রেস আপ আপনি পরবেন? আমার কাছে পোশাক মানে পোশাক, যে কোনো ধরনের ড্রেস আপ বলতে তুমি, এটা আমার কাছে, আমার সাথে সবার একমত হতে হবে একদমই সেটা না। তুমি বিয়ে বাড়িতে গেলে কাতান শাড়ি পরবে, তুমি সুইমিং পুলে গেলে কি কাতান শাড়ি পরে নামবে? না, অবশ্যই না। তো প্রতিটা আয়োজনের তো, বাংলাদেশে তো সুইমিং পুল আছে, বাংলাদেশে 5 স্টার হোটেল আছে, সুইমিং পুল আছে, এবং বাংলাদেশ শুধু পৃথিবীর বহু দেশ আছে যেখানে তোমার সুইমিং পুলে সুইমিং কস্টিউম ছাড়া তোমাকে অ্যালাউ করবে না, বাংলাদেশেও আছে। একদমই। আচ্ছা, এই যে সুইমিং কস্টিউম ছাড়া তোমাকে অ্যালাউ করবে না সেখানে, তুমি সেখানে কি পরে নামবে? সালোয়ার কামিজ পরে নামবে, শাড়ি পরে নামবে, কি পরে নামবে? অবশ্যই সুইমিং কস্টিউম। এক্স্যাক্টলি, দ্যাটস থিং। তো খোলামেলা পোশাক যার যা ভালো লাগে সে সেটা পরবে। আচ্ছা, তাহলে আপনার যদি বলি যে ভালো লাগার মধ্যে কোন যার যা পোশাকটা? ভালো লাগে সেটা, এবং আপনার ভালো লাগা কোন পোশাক? শাড়ি, খোলামেলা পোশাক, শাড়ি, কোনটা? শাড়ি। শাড়ি। আচ্ছা, সেক্ষেত্রে এই যে নেট দুনিয়ায় যে ভাইরাল হচ্ছে বিভিন্ন ছবি, এগুলো যখন আপনি নিজে দেখেন তখন কেমন লাগে? আত্মবিশ্বাস বেড়ে যায়? আত্মবিশ্বাস তো, আমি তো যা করি বুঝে করি, আমার যেটা ভালো লাগে সেটা করি, যা করি বুঝে করি। আমার একটা আমি মডেল, পেশাদার মডেল, আমি শাড়ির মডেল হয়েও কাজ করব, আমি ওয়েস্টার্ন কাপড়ের, খোলামেলা পোশাক বলে কোনো কিছু না, শাড়ির চাইতে খোলামেলা কোনো পোশাক হয় না, সবচাইতে খোলামেলা পোশাক হচ্ছে শাড়ি। ওকে, তো আমি ওয়েস্টার্ন পোশাক, আমার কাছে আসলে পোশাকের 3টা ধরন, একটা হচ্ছে আমাদের দেশীয় ধরন, এই সাবকন্টিনেন্টের ধরন, হ্যাঁ, শাড়ি লেহেঙ্গা এই সাবকন্টিনেন্টের ধরন, একটা হচ্ছে মানে প্রাচ্যের ধরন, একটা হচ্ছে পাশ্চাত্যের ধরন। হ্যাঁ, তো তা আপনি কি পশ্চিমা দেশের ট্রেন্ডটা ফলো করছেন? আমি সব রকম কাপড়ই পরি, সব রকম। কাতারে শুটিং এ গিয়েছি, বোরখা পরেছি। বুঝতে পেরেছি, মানে যুগের সাথে তাল মিলিয়ে, যুগের যেটা সাথে না, যে জায়গার সাথে, ইভেন্টের সাথে তাল মিলিয়ে। বাহ, বেশ ভালো। আবার তুমি নিশ্চয়ই কোনো বিয়ে বাড়িতে সুইমিং কস্টিউম পরে গিয়ে হাজির হবে না, ওটা হলে অসামঞ্জস্যপূর্ণ। সুইমিং পুলে সুইমিং কস্টিউম পরবে, সেটা সামঞ্জস্যপূর্ণ। যদি বিয়ে বাড়িতে গিয়ে হাজির হয় সেটা অসামঞ্জস্যপূর্ণ। পোশাক হচ্ছে একটা মানুষের, আমি আগেও বলেছিলাম আবারও বলছি, যে ওজন, উচ্চতা, বয়স, তোমার বয়স 20 না 80, নাকি তুমি 80 বছর বয়সে তোমাকে সুইমিং পুলে তখন শাড়ি পরে নামতে দিবে কি? যে আপারা সবচাইতে বেশি সঠতার আশ্রয় নেন, সবচাইতে বেশি অসৎ কাজ করেন কাজ পাবার জন্য, সেই আপারাই পর্দায় সবচাইতে শালীন সেজে থাকার চেষ্টা করেন, সেজে থাকার একটা চেষ্টা। পোশাকে কখনো, যেটা বলবার, পোশাকে কখনো একটা মানুষের শালীনতা সম্মানহানি হতে পারে না। শালীনতা সম্মানহানি তুমি যখন চুরি করবে, তুমি যখন কাজ পাবার জন্য অসততা করবে যোগ্যতার বাইরে, সেগুলো হচ্ছে অশালীন কাজ, মানহীন চর্চা। আচ্ছা, এই যে আপনি ভিন্ন ভিন্ন লুকে আসেন, এখন অনেকে মজার ছলে আপনাকে কমেন্ট করে যে আপনাকে বাংলাদেশের উর্ফি জাবেদ বলে, এই বিষয়টা নিশ্চয়ই আপনিও শুনেছেন, কেমন লাগে? কেমন লাগবে? ও দেখেছে জীবন উর্ফি জাবেদকে, ও উর্ফি জাবেদই বলবে। আচ্ছা আচ্ছা, ও উর্ফি জাবেদ ছাড়া কিছু দেখেনি তো। ও যদি, অনেকে আবার বিদ্যা বালান প্রো ম্যাক্সও বলে। ওই যে বললাম তো, যে যাকে দেখেছে, যার দেখে, যে বিদ্যা বালানকে বেশি দেখেছে, ওর মনে হবে বিদ্যা বালান। বিদ্যা বালানকে আপনার কেমন লাগে? আমার সবাইকে ভালো লাগে, সবাইকে ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইরাল হলে কি কাজের পরিমাণ বাড়ে আপু? না রে আপনি, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার আগেও মাসে 30টা কাজের প্রস্তাব আসতো, ওখান থেকে আমি বছরে 1-2টা বাঁচতাম। এখনো মাসে ধরো 30-35টা কাজের প্রস্তাব আসে, ওখান থেকে 1-2টা বেশি বাঁচি। তবে গত 2 বছরে আমাকে সবচাইতে বেশি যেটা সাফার করতে হয়েছে সেটা হলো এই জিম আর ভিএলসিসি আর কসমেটিক সার্জারি আর এই চা কফি, স্লিমিং টি, স্লিমিং কফি, এইগুলার পণ্যের অফার ফিরাতে। আচ্ছা, আপুকে যারা প্রস্তাব দিয়েছেন আমাকে দিন, আমি করে দেব। মানে এত প্রস্তাব মানুষ কিভাবে বাদ দেয় আমি এটাই বুঝি না। যাই হোক, এখন আমি আপনার ব্যাগ দেখতে চাই। না, ব্যাগে থেকে কিছু নিব না, ব্যাগ দেখতে চাই যে ব্যাগে আপনি কি কি মেকআপ আইটেম রাখেন আর কি কি আছে আসলে রুনা খানের ব্যাগে। আমার মনে হয় এই যে এখানে আপনার ব্যাগটা আছে, ভাববেন না যে আমি কোথায় আছে, জানি যে আমি লুকিয়ে রেখেছি। আচ্ছা,
সো এখন আমরা দেখতে যাচ্ছি যে রুনা খানের ব্যাগে কি কি আচ্ছা, আমার এই ব্যাগটা আমার খুব পছন্দের একটা ব্যাগ। এই ব্যাগটা কালিন্দির, আচ্ছা কালিন্দির ডিজাইনার মুনিয়া আমাকে উপহার পাঠিয়েছিল, আমাদের দেশি প্রোডাক্ট। খুব পছন্দের একটা ব্যাগ। চামড়ার ব্যাগ। আর তুমি বললে না যে হ্যাঁ, তুমি বললে না যে আমি ফুটপাত থেকে কি কিনি, এই যে যা দেখতে পাচ্ছো এই সবই ফুটপাত থেকে। এগুলো এই যে আমার নাকে যে দেখতে পাচ্ছো এটাও ফুটপাত। এটার দাম 10 টাকা বোধ হয়েছিল। আমি একসাথে এই 100টা নিয়েছিলাম, ছোট জিনিস তো হারিয়ে যায় ছোট, তো 100টা নিয়েছিলাম, তারপর ওরা অনেক কম টাকা রেখেছে 10 আমার কাছ টাকা থেকে। দামের নাকফুল পরে রুনা খান এসেছেন ইন্টারভিউ দিতে। হলুদ এটা একটা ওয়ালেট। আচ্ছা, এটা আমার, এর ভেতরে কি আছে টাকা? এটা রুনা খান কত টাকা নিয়ে চলাফেরা করে এটাও সবার জানার ইচ্ছা। টাকা কি আছে? আছে কিছু টাকা আছে। কি আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। কত টাকা আছে? এই ওয়ালেটটা তোমার ভাইয়া, আমি যখন অস্ট্রেলিয়া বেড়াতে গেলাম আমার দেবরের বাসায়, আমার দেবর থাকে অস্ট্রেলিয়া, তো তখন তোমার ভাইয়া আমাকে 2টা ব্যাগ আর একটা ওয়ালেট কিনে দিয়েছিল, এটা সেটা। তো তারপর থেকে অনেক আমি এক্সপেন্সিভ কিছু? না না, অনেক এক্সপেন্সিভ না। আচ্ছা, আমি এটাই ব্যবহার করি সব সময়। আর এর মধ্যে আমার টুকরা টাকরা জিনিস থাকে, এই যে আমার সব ফুটপাতের জিনিস, এই যে চেন টেন এই সমস্ত আর কি। স্বর্ণের নাকি? হ্যাট। ওই চেনটার দাম কত? এই চেন লীলা মন্থন সিনেমার শুটিংয়ে আমার ডিজাইনার, যে কস্টিউম ডিজাইনার চেনটা হারুন দেখতে ভাই, চাই। হারুন ভাই আমার জন্য চেন আর কানের দুল নিয়েছে শুটিং শেষে। হারুন ভাই বলছে, আমি বলছি হারুন ভাই এই চেনটা তো অনেক সুন্দর, আপু আপনি নিয়ে যান। হারুন ভাই ও আমাকে আচ্ছা, দিয়ে এটা দিয়েছে। কস্টিউমের অংশ লীলা মন্থনের। আচ্ছা, হ্যাঁ। তাহলে আপনারা যখন ছবিটা দেখতে যাবেন তখন বুঝতে পারবেন। তাহলে এটা দাম জানতে চাই, এটা জানেন? এটা হারুন ভাই জানে। হারুন ভাই জানে। আচ্ছা, খুব বেশি হবে না, ফুটপাত থেকেই নেওয়া সম্ভব। এর তো গেল ওয়ালেট, একটু টাকা পয়সা আছে। এটা একটু মানে কি 2-3 লাখ টাকা নিয়ে চলেন? হাট। আচ্ছা, এটা কি আইফোন 16 প্রো ম্যাক্স? এটা ইয়েটা ভুলে গেছি রে বাবু, মানে আচ্ছা, ঠিক মানে না আমি আমার আপনার ওয়ালপেপার সবাই দেখে ফেলতেছে। ওয়ালপেপার কার ছবি এটা? আপনি? আমার আপনি নিজেকে অনেক ভালোবাসেন। এটা আমার প্রথম শুটের ছবি। ওয়াও, এটা আপনি? আর যেটা যে শুটের কথা বলছিলাম, একটু এটা আমার দেখতে প্রথম শুটের ছবি। আফরোজা, রেডের আফরোজা পারভিন এবং ডিজাইনার শাহরুখ আমিন, মেকআপ আফরোজা আপুর। এটা বাহ, চমৎকার। আর কি কি আছে? আর আমার ফোনের ব্যাপারটা কি জানো, তোমার ভাইয়া আমাকে 3-4 মানে এটা যখন নষ্ট হবে, ব্যাটারি ট্যাটারি কাজ করবে না, তখন আবার আমি, তোমার ভাইয়া ফোন কিনে দিবে, তখন যেটা লেটেস্ট সেটাই কিনে দেবে। বাহ। তবে এমন না যে এরপরে লেটেস্ট আরেকটা আসলো আমি সাথে সাথে সেটা কিনবো, এটাকে নষ্ট হতে হবে। আমার পয়সার জিনিস ভাই, বহু কষ্টের টাকা আমার। বাহ, চমৎকার। এগুলো কি সব মেকআপ আইটেম? এটা মেকআপ, এটা কি খুলে দেখ? আমরা সবাই আপনার মেকআপ দেখতে চাই যে রুনা খান কিভাবে এত সুন্দর আচ্ছা, হয়। এটা একটা সেফোরার মানে ব্লাশন শিমার কন্ট্রোল। এটা আমার একটা বন্ধু আছে মুন্না, ও কানাডায় থাকে। ওই যে আমি বললাম বন্ধুরা, ও আমার জন্য নিয়ে আসে, এবং এটার স্টক আরেকটা আছে সেম জিনিস, আমি রোজ এটা ব্যবহার করি, মানে মানে রেগুলার। এটা ভালো লাগে আপনার কাছে, তাই তো? হ্যাঁ, জানি খুব একটার মধ্যে সুন্দর সব শেড আছে। আছে। হ্যাঁ, এটা হচ্ছে ল্যাকমের কম্প্যাক্ট, এইটাই দেয় আমার মুখে। আচ্ছা, শুধু কম্প্যাক্ট দিয়েছেন, মানে ইয়ে দেন নাই ওই যে অনলি কম্প্যাক্ট? ওকে। এবং এটা একটা সুবিধা আছে, এটা আমি খুবই পছন্দ করি, কারণ এটা সানব্লক ল্যাকমের। আমার স্কিনে খুব ভালো। ফাউন্ডেশন ইউজ করেন না নাকি? করি, ক্রাইলন ইউজ করি আমি। হ্যাঁ, কিন্তু সেটা শুটিং এর সময়, শুটিং বলতে নাটকের শুটিং। আচ্ছা আচ্ছা। এটা একটা রোল অন, এটা আমার বরের বন্ধু তাসিন, ও কাশ্মীর থেকে নিয়ে এসেছিল, এটা আমার খুব পছন্দ, আমি সবসময় ব্যাগে রাখি। বাহ, চমৎকার। এটা একটা মাস্কারা, এটা মনে ভলিউম মাস্কারা, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা একটা লিপ লাইনার, এটা ওই যে আমার দেবরের বউ পাঠিয়েছে। দেবরের বউয়ের কিন্তু অনেক অবদান আছে রুনা খানের পেছনে। লিপস্টিক মকা, আমার সবচেয়ে পছন্দের কালার, দেবরের বউ পাঠিয়েছে। কালারটা কি? মকা। দেখে ফেললাম যে রুনা খানের ব্যাগে কি কি আছে। আর কোনো গোপন জিনিস আছে? চিরুনি আছে। চিরুনি আছে। ঠিক আছে, এবারে দর্শকের কমেন্ট, দাঁত ভাঙা জবাব। আপনার সম্পর্কে দর্শকরা কি কমেন্ট করে, এবং একজন মিডিয়া সেলিব্রিটি তিনিও একটা কমেন্ট করেছে, সেটা সম্পর্কে আপনি জাস্ট দাঁত ভাঙা জবাব দেবেন। দাঁত ভাঙা। আচ্ছা, জাজ মাল্টিমিডিয়ার পরিচালক আব্দুল আজিজ, তিনি আমারই একটা ইন্টারভিউতে বলেছেন এমনটা যে আপনার সম্পর্কে এবং জয়া হাসানের প্রসঙ্গে, যে খোলামেলা পোশাক সম্পর্কে, যে একটা কলা যখন ঢাকা থাকে, আপনি যখন ছিলবেন তখন তার আর দাম থাকবে না। এ বয়সে রুনা খান বা জয়া হাসান, তাদের রাইট টাইম খোলার, এটা আপনাদেরকে আরেকটু লাইফ টাইম দেবে। কিন্তু
পূজা, দিঘি এদের খোলা ঠিক হবে না। ইয়াং বয়সে খোলামেলা ড্রেস পরলে ক্যারিয়ারের ক্ষতি হয়ে যাবে। 20 বছর পরে গিয়ে খোলামেলা হলে সমস্যা নেই। তাই হচ্ছে তরুণ নায়িকাকে খোলামেলা পোশাকে না আসার আহ্বান জানিয়েছেন তিনি, এবং যে যত কভার থাকে তত বেশি আকর্ষণীয় থাকে। এই ব্যাপারে আপনি কিছু বলতে চান কিনা? আচ্ছা, আজিজ ভাই হ্যাঁ, উনি প্রোডিউসার হিসেবে কাজ করছেন এবং জাজ তো খুবই স্বনামধন্য, অনেক কাজ হয়েছে। তবে আজিজ ভাই যদি একটু মন দিয়ে দেখতেন তাহলে দেখতেন যে সিনেমার এবং নাটকের অভিনেত্রীরা মূলত যেটা তোমাদের ভাষায় খোলামেলা, সেই খোলামেলা কাপড়গুলি 20 থেকে 25-এ পরে। শাবানা আপা, ববিতা আপা, কবরী আপা তাদের কম বয়সে যত স্লিভলেস, যত মৌসুমী আপা, শাবনুর আপা যত হাফ প্যান্ট, যত 2 পিসের ঘাগরা, হাত পা পেট সব কম বয়সে। যখন ধরো 20 থেকে 30-এর পরে আর শেষ, ক্যারিয়ার গুটিয়ে নেয়। কেউ ধর্মের পথে চলে যায়, কেউ পরিবারের পথে চলে যায়, কেউ রাজনীতির পথে চলে যায়। তো হ্যাঁ, জয়া আহসান, রুনা খান, বাঁধন এরাই হচ্ছে সেই উল্টো পথের পথিক, যারা যত দিন যাচ্ছে তত তাদের গ্ল্যামার বাড়ছে, সব বাড়ছে কাজের প্রতি। হ্যাঁ, সো ওই এই এরা মানে তিনি যেটা বলেছেন যে কম বয়সে, সেটা তিনি একটা বেসরকারি টেলিভিশনে ইন্টারভিউতে বলেছেন। আছে, আমি ঠিক আছে বলেছেন, ওটা তার দৃষ্টিভঙ্গি, তিনি বলেছেন। তিনি আসলে জানেন না, জানলে বলতেন না। তিনি যদি ববিতা আপা, শাবানা আপা বা আমাদের রুনা লায়লার সে সময়কার ছবি দেখতেন তাহলে এটা বলতেন না, নিশ্চয়ই উনি জানার অভাব আছে। আচ্ছা, আপনাকে বা সুবর্ণা আপার ঘুড্ডি যদি দেখতেন তাহলে তিনি দেখতে পেতেন স্লিভলেস শাড়ি আর পাতলা জর্জেট কাকে বলে, খোলামেলা কাকে বলে, হয়তো তিনি দেখেননি। বুঝতে পেরেছি। একজন সাধারণ দর্শক কমেন্ট করেছেন, এই কমেন্টগুলো আমি আপনার থেকে অনুমতি নিয়ে পড়তে চাচ্ছি। আপনার উপর ডাক্তার সাবরিনার আত্মা ভর করেছে। সাবরিনাকে? আচ্ছা, উত্তর পেয়ে গেছে। পোশাক পরলে যদি সাহসিকতার পরিচয় দেয়া হয় তাহলে পোশাক না পরলে কি বীরত্বের প্রকাশ দেয়া হতো? এগুলোর কোনো উত্তর নাই, এগুলো হচ্ছে ও যা ভাবে ও তাই বলে। এটা ওর। আচ্ছা, লাস্ট কোশ্চেন। আমরা আগের রুনা খানকে ফিরে পেতে চাই, একজন দর্শক বলেছে। আগের আর পরের নাই, আমি সবসময় একই। আমার কাজ অভিনয়, আমার কাজ মডেলিং। 2005 থেকে এখন পর্যন্ত আমি কাজটা করছি। আমি যতদিন বেঁচে আছি, যতদিন সুস্থ আছি, ততদিন কাজটা করব। আমার কাছে যা যা কাজের প্রস্তাব আসবে সেখান থেকে যা আমার মনে হবে এটা আমি করতে চাই সেটা আমি করব। নানা রকম চরিত্রে কাজ করতে চাই। তবে কাজ করবার জন্য ডিরেক্টরের প্রেমিকা, প্রোডিউসারের প্রেমিকা, কাজ পাবার জন্য ব্যক্তিগত সম্পর্ক, কাজ পাবার জন্য দর্শকের কাছে ভালো সাজার জন্য লম্বা হাতা কাপড় পরে থাকা। আমি অভিনেতা, লম্বা হাতা কাপড়ের চরিত্রও যেমন করব, ওয়েস্টার্ন কাপড়ের চরিত্রও তেমন করব, স্লিভলেসও পরবো, ফুল স্লিভও পরবো, কারণ আমাদের দেশে সব রকমের মানুষ আছে। মানে চরিত্রের প্রয়োজনে যেটা দরকার, যেই পোশাকটা দরকার সেই পোশাকটাই পরবেন। আর পোশাক আপনার কাছে কোনো কিছু ম্যাটার করে না, তাই? পোশাক আমার কাছে শুধুই পোশাক। আমার কাছে শাড়িও পোশাক, আমার কাছে বোরখাও পোশাক, আমার কাছে তুমি যখন সুইমিং পুলে নামছো সুইমিং কস্টিউম সেটাও পোশাক। হ্যাঁ, দর্শক বুঝতেই পারছেন যে সব ধরনের পোশাক তিনি পরবেন, সব ধরনের কাজ তিনি করবেন, তবে একটা কিন্তু কাজ করবে না, সেটা আমি বলে দিচ্ছি। স্লিমিং টি, তারপর ভিএলসিসি, এরকম যত প্রমোশনের ব্যাপার আছে সেটা কিন্তু না, আরো অনেক কিছু আমি করি না। আমি তো অভিনয় আর মডেলিং ছাড়া আর কিচ্ছু করি না। আচ্ছা, যেমন আমি আমরা আসলে ধরো অভিনয়কে আমরা একটা ট্রানজিট অংশ ধরে নিই। এই অংশে এসে একটু নাম হলো, তারপর আমি রাজনীতি করব। অভিনয় এই অংশে এসে আবার অভিনেতারা নাকি একটা বয়সে গিয়ে আর দামও পায় না। আমি কিছুই করব না। আমি যতদিন বেঁচে আছি, উপরওয়ালা যতদিন হায়াত রেখেছে, আমি করলে অভিনয় করব, করলে মডেলিংই করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেক অনেক সময় দেওয়ার জন্য। আমি জানি একটু বিরক্ত হয়েছেন। না, বিরক্ত না, অনেক বাসায় যাব। আচ্ছা, বাসায় যাবে। তবে এই যে এতক্ষণ সময় দিয়েছেন, একটা গিফট না দিলে তো খারাপ হয়। তো দর্শক, আমি কিন্তু ভনিতা করতে পারি না। আমার এই পাশে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, তারা হচ্ছে চারদিকের সেলস এক্সিকিউটিভ এবং বিজনেস হেড। তারা এসেছে দুটো গিফট নিয়ে, সম্ভবত আপুর জন্য, আমার জন্য কিছু নাই। তো চলে আসেন, দিয়ে দেন প্লিজ। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আমি আজকে অনেক খুশি আপনাকে পেয়েছি, তারপর আবার আজকে একটা গিফটও পেয়েছি। সো ডবল খুশি নিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। দর্শক, আজকে বাংলা টেলিগ্রাফের এই চমৎকার আয়োজন থেকে কিন্তু আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি, এবং আগামী পর্বে আবারও কোনো সেলিব্রিটি গেস্ট নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।